আমি এক সময় বা বিভিন্ন সময় ভারতীয় এম্বাসি দু একটা প্রোগ্রামও গিয়েছি, বা অনেকে বলে রয়্যাল লোকজন আমাদের সুপ্রিম কোর্টও আসে। তো আমি একবার বলেছিলাম, এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় দিতে চাই না, আমি বলেছিলাম যে তোমরা এই মূল কারণটাই দেখো। তোমরা যে বলছো 71-এ মুক্তিযুদ্ধে আমরা তো কৃতজ্ঞ, কিন্তু তোমার ভারতের ওপরে এত ক্ষুব্ধ কেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সিংহভাগ জনগণ? এই যে সরকারের, বর্তমান সরকারের অশুভ এবং বেআইনি সংবিধান বিরোধী কার্যক্রমে যেভাবে ভারত এই সমর্থন দিয়ে যে পাপের সহপাপী হয়েছে, আইনে বলে অ্যাবেটমেন্ট, সহযোগী পাপে, যার ফলে ভারতকে আজকে এই মুখোমুখি হতে হচ্ছে। আমাদের বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় ইসলাম সাহেব চমৎকার করে মুক্তিযুদ্ধের একটি প্রেক্ষাপট এবং মুক্তিযুদ্ধকে অন্যভাবে দেখে যে নানা মানে মুক্তিযুদ্ধের যে একটি দান্ডিক আলোচনা কোথায় কি ছিল, এবং আমার কাছে যেটা মনে হয় ইসলাম ভাই বোধহয় শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা আমাদের সম্মানিত বোধহয়। বন্ধুরা, জানি না এই ব্যক্তিটার নাম কি, তবে ইনি যে সম্পূর্ণ ভারত বিরোধিতা করে সেটা কিন্তু এনার কথাই বোঝা যায়। যাই হোক, সাহায্য নেবার পরেও ইনারা ভারত তো বিরোধিতা করে, আর ইনার কথাবার্তা শুনলে মনে হয় ইনি তো 1971-এ নতুন ইতিহাসকে রচনা করবে। ভারত সেই দিন কোনো রকমই সাহায্য করেনি, যতটা করেছে ভারতের নাকি স্বার্থে। আমার এদের কাছে প্রশ্ন করেছিলাম যে ভারতের যদি সাহায্য নাই লাগতো আর ভারত যদি নিজের স্বার্থে করেছিল, আর তাহলে কেনই বা তোমাদের এই যুদ্ধে 7 মাস পর্যন্ত লেগে গিয়েছিল? কেন ভারত যুক্ত হওয়ার পরে তোমরা জয়ী হলে? কেনই বা ভারতের সেনার কাছে 93,000 পাকিস্তানি সেনা সারেন্ডার করেছিল? যাই হোক, এই সমস্ত প্রশ্নের উত্তর বাংলাদেশিদের কাছে ছিল না। বাংলাদেশের এখন নতুন ইতিহাস তৈরি করতে চাইছে। তারাই নতুন ইতিহাস তৈরি করতে চাইছে যারা রাজাকার, যারা জঙ্গি সমর্থনকারী, যারা পাকিস্তান সমর্থনকারী বা পাকিস্তানকে আব্বু বলে মানে আজকের দিনে, তারাই আজকের দিনে সেই দিনের ঘটনাকে নতুন করে ইতিহাস তৈরি করছে। এমনকি এই সমস্ত বুদ্ধিজীবী লোকেদের কথা তো এটাও আছে, ভারতকে যে আজকে তারা বয়কট ডেকেছে সেটা শুধুমাত্র ভারতীয় পণ্যকে, ভারতের জনতাকে নয়। তো বন্ধুরা, এই সমস্ত ব্যক্তি বা ভাগড়াগুলোকে বলে দিতে চাই, দেখুন বন্ধুরা, আমি আপনাদের মতন বা আমাদের দেশবাসী বেশিরভাগ লোক কিন্তু আপনাদের মতন নয়। একজন ইসলামিক ব্যক্তি আর একজন অন্য ধর্মীয় মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, বা সাপোজ যদি আপনাদের যদি একজন বাংলাদেশি তো অপরদিকে একজন ভারতীয়কে যদি জিজ্ঞাসা করেন আগে আপনার ধর্ম না দেশ, তো সেই ক্ষেত্রে বাংলাদেশিরা সবাই বলবে আগে ইসলাম তারপরে দেশ, কিন্তু অপরদিকে আমাদের ভারতীয়কে জিজ্ঞাসা করুন আগে বলবে দেশ তারপরে ধর্ম। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে দুই দেশের মানুষের মানসিকতার বা মেন্টালিটির পরিচয়। যেটা হোক, এটা কেন হয় সেটা আপনারা জানেন, কিন্তু একটা কথা মনে রাখুন, আগে আমরা দেশের জন্য ভাবি, তারপর আমরা নিজের জন্য, কেননা দেশ থাকলে আমরাও থাকবো। আর এই জন্য আমাদের দেশের জনগণ যদি এই দেশকে বাঁচাতে গিয়ে যদি প্রাণ দিতেও পারে, তো এর জন্য প্রাণ নিতেও পারে। আপনাদের মতো নিম্ন মানসিকতা সম্পূর্ণ আমরা লোক না, ওরকম মানসিকতা রাখি না। এই সমস্ত জিনিস বা ভারতীয় পণ্য বয়কট করতে গিয়ে যারা বলেছিলেন না এতে ভারতীয় দাদাবাবুদের অনেক ক্ষতি হবে, তো দেখুন আপনাদের বলে দিতে চাই, এতে ভারতীয় দাদাবাবুদের কোনো ক্ষতি হবে না। আপনারা ভারতীয় মার্কেটে খোঁজ নিয়ে দেখুন যে আমাদের কোনো ফেস্টিভ্যাল আসলে বা আমাদের কোনো বড় রকমের কোনো আয়োজন করার আগে আমাদের দেশের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষগুলো আপনাদের মতন চোর ছাচোর সিন্ডিকেট এইরকম ভাবে করে না। ঈদ আমাদের দেশেও হচ্ছে, ঈদ আমাদের দেশেও হবে, ইফতার সবকিছু কিন্তু আমাদের দেশেও হয় আপনাদের মতনই। কিন্তু এখানে কিন্তু ওই সুযোগে বা ওই অনুষ্ঠানকে মাথায় রেখে আমাদের দেশে ওইভাবে জিনিসের দাম বাড়িয়ে দেয় না। যেখানে আজকের দিনে আমরা পেঁয়াজ খাচ্ছি 20 থেকে 30 টাকা কিলো, আলু সেটাও আপনাদের থেকে কম, পেঁয়াজ আপনাদের থেকে কম, তরমুজ আপনাদের থেকে কম। বেসিক কয়েকটা জিনিস বললাম যেগুলো আজকের দিনে ইফতার করতে গেলে লাগে, যে সমস্ত সামান্য জিনিসগুলো একজন সাধারণ মানুষ কেনার পক্ষে তার অকাতের বাইরে চলে যায়, কিন্তু আমাদের ভারতীয় বাজারে এরকম কখনো কিছু হয় না। তাই আপনারা যদি বলে থাকেন যে আমরা ভারতীয় পণ্য বয়কট করতে গিয়ে ভারতের দাদাবাবুদের প্রবলেমে ফেলবো, তো প্রবলেম উল্টে আপনারাই পড়েছেন, যেটা আপনাদের মিডিয়ায় বলছে। আর রইল বাকি 1971-এর সাহায্যের কথা, ভাই আপনারা যে জাতিগত গদ্দার সেটা আপনারা প্রমাণ করে এসেছেন ইতিহাস থেকে, এখনো পর্যন্ত আর ভবিষ্যতেও করবেন। আপনারা সাহায্য নেওয়ার পরেও বলেন নেননি, কারণ আপনাদের মুখ আর পিছন দুটোই সমান। তো বন্ধুরা, জানি না এই ব্যক্তিটি আসলে কে, আমার তো মনে হয় পাকিস্তানের দালাল না তো পাকিস্তানের কোনো হয়তো জারুদ সন্তান হবে। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর কথাগুলো শুনুন ইনি কি বলতে চাইছে, বাকিটা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, আপডেট ইন্ডিয়া বাংলার মতো আপডেট ইন্ডিয়া আরো একটা চ্যানেল আছে, ইন্ডিয়া আপডেট, সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন। আমি সেই চ্যানেলটিতে সাবস্ক্রাইবার টার্গেট রেখেছি মাত্র 1000। যদি আজকের এই ভিডিওটি 4000 ভিউজ আসে তো আমি আপনাদের কাছে এতটুকু আশা করতে পারি, কারণ প্রত্যেক ব্যক্তি একটি করে সাবস্ক্রাইব করে দিলে 1000 অতব সামান্য হয়ে যাবে। প্লিজ আশাটুকু পূরণ করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। যেমন আমার জানা মতে 23শে মার্চ পর্যন্ত ইয়াহিয়া খানের সঙ্গে যে ইয়াহিয়া শেখ মুজিব বৈঠক হয়েছিল, নিশ্চয়ই মুক্তিযুদ্ধ নিয়ে বৈঠক হয়নি, হয়েছিল ট্রান্সফার অফ পাওয়ার্স, ক্ষমতার হস্তান্তর, অর্থাৎ কিভাবে বাংলাদেশ
তদানীন্তন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ পাকিস্তানের সংসদে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। এগুলো নিয়ে নানা প্রশ্ন উঠতে পারে এবং একটা দেশের ইতিহাস নিয়ে নির্মোহ আলোচনা এবং নানা দিক থেকে প্রশ্ন, এগুলো সভ্যতারও একটা অংশ, এখানে খুব বেশি সেন্সিটিভ হওয়ার সুযোগ নেই। আর আপনি যেটা আরেকটি বিষয় আমি বলি, এই উইটনেস টু সারেন্ডার একটা বই আছে সিদ্দিক সালিক, পাকিস্তান আর্মির এই সময়কালে পুরো পাকিস্তানের টিক্কা খানদের আর্মির আপনার পাবলিক রিলেশন অফিসার ছিলেন মেজর সিদ্দিক সালিক ওই সময়। পরে উনি ব্রিগেডিয়ার হয়ে জিয়াউল হকের সঙ্গে প্লেন ক্র্যাশে মারা যায়। ওনার ওই বইটা আমার কাছে মনে হয়েছে, পাকিস্তানিরা তো প্রচুর জেনারেলরা বই লিখেছে এবং আমি আমাদের বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের লেখকদের বই লেখা বইগুলো রেফারেন্স দেওয়ার চাইতে আমি মনে করি যে এই প্রসঙ্গে পাকিস্তানি জেনারেলদের বইগুলো বা পাকিস্তানি আর্মি, পাকিস্তান সিভিল ব্যুরোক্র্যাটরা যারা এই সময় এই অঞ্চলে ছিল, তাদের বইগুলো পড়লে কিন্তু একটা বিষয় পরিষ্কার বোঝা যায় যে এখানে গণহত্যা পাকিস্তানিরা চালিয়েছে এবং আমাদের দেশের শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা ইসলাম ভাই ঠিকই বলেছেন, অনেক সৈন্যদেরকে তারা মিসগাইড করেছিল যে পুরো পাকিস্তানি হিন্দুরাই সব করছে। আসলে পুরো পাকিস্তানকে শোষণ শাসন করার এই নীতি তারা 48 সাল থেকে নিয়েছিল, যেটা রেজিস্ট্যান্স বাংলাদেশের মানুষ নানা সময় করেছে। তো সিদ্দিক সালিকের একটা বইতে একটা রেফারেন্স আছে, এপ্রিলের 12 কি 13 তারিখে কেরানীগঞ্জে পাকিস্তান আর্মির এক তরুণ মেজর অভিযান চালায়। ওইখানে তখনকার যে রাজাকার আল বদররা ছিল বা পাকিস্তানি সমর্থকরা রাজনৈতিক দলের, তারাই সে খবর দিয়েছিল ক্যান্টনমেন্টের এখানকার যে ঢাকার জন্য, ওখানে সব তরুণ যুবকরা জমায়েত হয়েছে, এরা আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধে সোকল মুক্তিযুদ্ধ যোদ্ধা দুষ্কৃতিকারী, তোমরা অভিযান চালাও। এবং সেই অনুযায়ী পাকিস্তান আর্মি পুরা কেরানীগঞ্জ ঘেরাও করে হত্যা চালিয়েছে। সিদ্দিক সালিকের বইতে আছে, আপনারা পড়লে দেখবেন যে তার দুদিন পরে ওই মেজর পাকিস্তান আর্মিদের যে রাতে পার্টি হয়, সে পার্টিতে সিদ্দিক বলেছে যে হাউ ওয়াজ ইউর অপারেশন ইন কেরানীগঞ্জ, বলেছে ডোন্ট সে দিস, রেস্ট অফ দ্য লাইফ আমার এই দুঃস্বপ্ন আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। বলে কেন? বলে আমি আগ্রহ করে অভিযান শেষ করার পর আমি কোনো তরুণ যুবককে দেখিনি, যে লাশ, ম্যাক্সিমাম বৃদ্ধ বাচ্চা। এটিও বাঙালি জাতির বা আমাদের যারা ইতিহাস পড়ান আমাদের মূল্যায়ন করা দরকার, যে এই প্রশ্ন তো উঠবে যে আমাদের দেশে যারা মুক্তিযুদ্ধে সেদিন বিরোধিতা করেছিল, রাজনৈতিক বিরোধিতা সূত্র না, মাঠে নেমে আমাদের দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা যদি অন্তত নিরপেক্ষ থাকতো তাহলে হয়তো এই হত্যাযজ্ঞ অনেক কম। সেটি আরেকটি বিষয়। কিন্তু আমি ফরাদ ভাই আমার উপর রাগ হতে পারেন, অধিকার আছে তার আবেগকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আজকে মুক্তিযুদ্ধের এই কাল রাত্রে তো আমরা শ্রদ্ধা ভরে শহীদদের স্মরণ করি এবং কাল রাত্রের ইতিহাসও আমরা দেখেছি, পড়েছি। কিন্তু আজকে তো আমাদেরকে ভাবতে হবে, নিশ্চয়ই আলোচনা করব যে আমরা সেই মুক্তিযুদ্ধ পরে, এবং আমার পূর্ববর্তী শ্রদ্ধেয় বক্তা খুব সুন্দর বলেছে যে আমরা ধরেন শুট দ্য মেসেঞ্জার বা বার্তাবাহককে হত্যা করো। আগেকার দিনের নবাব বাচ্চাদের ছিল, খারাপ সংবাদ আনছে যুদ্ধের, বলে বার্তাবাহককে কিল করো, যার থেকে চালু হলো শুট দ্য মেসেঞ্জার। ভারতীয় পণ্য বর্জনের আহ্বান যে সামাজিকভাবে বিভিন্ন সংগঠন দিল এবং অনেক জায়গায় হচ্ছে, প্রবাসেও হচ্ছে, বাংলাদেশেও আমি দেখছি। এটি কেন? কারণটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিজয়ের পর থেকেই ভারতীয় আর্মি এবং ভারতীয় যে এস্টাবলিশমেন্ট, এখানে ইন্দিরা গান্ধীকে উনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন, আমিও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ইন্দিরা গান্ধীর যে পার্সোনালিটি, এবং অগাস্ট মাস থেকে তার যে ঐতিহাসিক ট্যুর, ক্যাপিটাল ভিজিট, অর্থাৎ মস্কো, ওয়াশিংটন, আপনার জার্মানির বন, বার্লিন, প্যারিস, রোম করে যে উনি বিশ্ব জনমত করলেন, অসাধারণ। আবার একই সঙ্গে স্মরণ করতে হবে আমাদের আজকের দিনে, না করলেও ইতিহাস অপূর্ণতা রয়ে যাবে, বীর বাঙালির সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের যে প্রত্যক্ষ সহযোগিতা। এবং শুধু তাই না, ওই যে বলে না যে আপনি শেষ টাইমে ওই পেনাল্টি শুট আউটে যদি গোল মিস করেন তখন আর আগের কোনো গর্ব থাকে না। তো এই যে আমাদের 4 ডিসেম্বরে যে জাতিসংঘে বারবার যুদ্ধ বিরতির প্রস্তাব পাকিস্তান এবং আমেরিকা আনছিল, সেইখানে যে রাশিয়া একদিনে সোভিয়েত ইউনিয়ন, সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন, আজকে পুতিনের ফ্যাসিস্ট রাশিয়া না, সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন, তারা যে বিরোধিতা করে 4 বার বিরোধিতা করলো, যার ফলে আমাদের দৃষ্টিতে খারাপ, আমাদের জন্য
শত্রুভাবাপন্ন নেতা, কিন্তু পাকিস্তানের রাজনীতি অত্যন্ত জনপ্রিয়, খুবই মেধাবী, সুবক্তা এবং বুদ্ধিজীবী নেতা জুলফিকার আলী ভুট্টো। সেই আপনি ভিডিও দেখেছেন, উনি কাগজ ছিঁড়ে ফেলে জাতিসংঘে বলছে আই উইল নট বি দ্য পার্ট অফ দিস নুইসেন্স, আই এম গোয়িং টু ব্যাটেল ফিল্ড। এবং তারপরে তো 16 তারিখ 7 দিনই হয়ে গেলাম বিজয়ের। তা সেই ভারতের বিরুদ্ধে কেন বাংলাদেশের জনগণ এত ক্ষুব্ধ? আমি এক সময় বা বিভিন্ন সময় ভারতীয় এম্বাসি দু একটা প্রোগ্রামও গিয়েছি, বা অনেকে বলে রয়্যাল লোকজন আমাদের সুপ্রিম কোর্টও আসে, কথাবার্তা অনেক সময় বুঝেছি গত 8-9 বছরে। তো আমি একবার বলেছিলাম, এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় দিতে চাই না, কথোপকথন ইংলিশে হয়েছিল, আমি বলেছিলাম যে তোমরা এই মূল কারণটাই দেখো। তোমরা যে বলছো 71-এ মুক্তিযুদ্ধে আমরা তো কৃতজ্ঞ, কিন্তু তোমার ভারতের ওপরে এত ক্ষুব্ধ কেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সিংহভাগ জনগণ? আপনাকে আমি এই প্রসঙ্গে বলি, আমাদের বীর মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফ কিন্তু ভারতের আশপাশ দিয়ে কোনোদিন তার যোগাযোগ ছিল। আমার বাবা 1975-এ বগুড়ার এডিসি রেভিনিউ ছিল। খালেদ মোস্তাক সেপ্টেম্বরে 8-9টা টিম করে দিয়েছিল, যারা গিয়ে বিভিন্ন জেলায় ডিসির নেতৃত্বে মিটিং করে তারা বলেছে, এবং ওই বগুড়ার টিমে খালেদ মোশাররফ গিয়েছিল সেপ্টেম্বরে। আপনি মাসটা খেয়াল করেন 75। এবং খালেদ মোশাররফ গিয়ে বক্তৃতায় বলেছে যা হয়েছে হয়েছে, খন্দকার মুস্তাকের নেতৃত্বে সরকার হয়েছে, একটি স্থিতি অবস্থা দেশে এসেছে, আপনারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে সহায়তা করে। কিন্তু সেই খালেদ মোশাররফ 3রা নভেম্বর এত বড় বীর মুক্তিযোদ্ধার সঙ্গে আরো 2 বীর মুক্তিযোদ্ধা, তার মা এবং ভাই স্লোগান রাজপথে মিছিল বের করলো খালেদ মোশাররফের কুয়ের সমর্থনে। আপনি গোটা ঢাকায় জনরোষ নেমে আসলো যে এই প্রচার চালালো অন্য পক্ষরা যে ভারত এখানে হস্তক্ষেপ করছে। তো সুতরাং এখানে তো ভারতকে অত্যন্ত সচেতন ভাবে আগানো উচিত ছিল, কিন্তু ভারত গত 2014 থেকে সুজাতা সিং এর মাধ্যমে, সুজাতা সিং তো আর কিছু না, একজন সিভিল ব্রোকার, ফরেন সার্ভিসে, এই যে সরকারের বর্তমান সরকারের অশুভ এবং বেআইনি সংবিধান বিরোধী কার্যক্রমে যেভাবে ভারত এই সমর্থন দিয়ে যে পাপের সহপাপী হয়েছে, আইনে বলে অ্যাবেটমেন্ট, সহযোগী পাপে, যার ফলে ভারতকে আজকে এই মুখোমুখি হতে হচ্ছে, এবং এটি আরো হবে। আপনি শুধু আমাদের দেশ বাদ দেন জনাব সাইফুর সাগর, ভারতের আশপাশে কোন দেশ ভারতের বন্ধু আমাকে বুঝান তো? ভারত আশপাশের দেশের জনগণ, মালদ্বীপে ডক্টর মইজা ইন্ডিয়া আউট এই স্লোগান দিয়ে নির্বাচন করে জিতেছে। নেপাল, যেখানে ইন্ডিয়ান রুপি চলে, আমি গিয়েছি 2-3 বার, এবং যেখানে ভারতের কোনো পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না ভারতীয়দের, ইন্ডিয়ান রুপি চলে ওদের রুপির পাশাপাশি। সেই নেপাল একটা সীমান্তে দেখিয়েছে ভারতের অংশ, যেটা আমাদের নেপাল। শ্রীলঙ্কা ঘোর বিরোধী, পাকিস্তান তো আছেই, ইভেন ভুটান পর্যন্ত বলছে না আমরা স্বকীয় সত্তায় থাকি। তাহলে এই উপমহাদেশে বা ভারতের প্রতিবেশীদের মধ্যে একমাত্র চারণভূমি হচ্ছে বর্তমান সরকার ভারতে। সেইখানে তারা জনগণের সঙ্গে সম্পর্ক না করে এই যে তাদের বরদা সুলভ আচরণ, আধিপত্যবাদী আচরণ, যার ফলে আপনি আজকে আমি ডক্টর ফরহাদ হোসেন এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ ইসলাম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব। আজকে আপনি সব বাদ দেন, আমাদের ভোটাধিকারের প্রসঙ্গ 1 মিনিট পরে আলোচনা করে। আজকে ভারত এই যে মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিল, ভারতে গত মোদী আসার পর থেকে নরেন্দ্র মোদী গরুর মাংস খাওয়ার জন্য 20 জনের অধিক লোক মারা গেছে। দাড়ি টুপি পরার জন্য জুনায়েদ নামে একজন ইঞ্জিনিয়ারকে পুনে রেলওয়েতে হত্যা করেছে, এবং এগুলো আমাদের নিউজ না। আপনি ভারতের যে বিখ্যাত টিভি এনডিটিভি, অন্যান্য চ্যানেল, ভারতের যে কংগ্রেস, ভারতের বামপন্থীরা, সমাজবাদী পার্টিরা, তারা বলছে যে ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র এই নরেন্দ্র মোদী নিঃশেষ করে দিয়ে এটিকে প্রচন্ড হিন্দুত্ববাদী, হিন্দু ধর্ম শান্তির ধর্ম, কিন্তু তাদের যে পলিটিক্যাল দর্শন। আপনি বলেন 1 রোজার দিন ভারত চালু করলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কি অ্যাক্ট? বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, নেপাল টেপাল, এগুলো আশপাশের সব দেশ থেকে মুসলমান বাদে বাকি ধর্মের লোকজন আসলে নাগরিকত্ব পেয়ে যাবে, যেটার বিরুদ্ধে 2020-এ করোনার আগে মহা গণ আন্দোলন হয়েছিল। আপনারা জানেন, দিল্লিতে, কলকাতায়, সব জায়গায়, ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে। তো সুতরাং আমার কাছে অবাক লাগে এই ইস্যুতেও আওয়ামী লীগ একেবারে নীরব। তার মানে কি? এবং আজকে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন তো একটি গণতান্ত্রিক আন্দোলন। এটি তো মহাত্মা গান্ধীর স্বদেশী পণ্য গ্রহণ করো,
বিলেতি কাপড় চোপড় বর্জন, বিলেতি কাপড় পরানো, বিলেতি স্কুলে যাব না, সেই আন্দোলন থেকে আমরা উৎসরিত। এবং আমি বোধহয় আপনার অনুষ্ঠানে বলেছিলাম যে আর যদি মহাত্মা গান্ধী বেঁচে থাকতেন, উনি এই আন্দোলনের সূচনা করতেন ভারতের এই আগ্রাসী নীতির জন্য। কারণ উনি জীবনে বহু অনশন করেছেন দাঙ্গা বন্ধ করার জন্য, একবার 40 দিন অনশন করেছেন। বর্তমান এই অবস্থাটা, ভারতের পণ্য বর্জন, এগুলি আসলে আমাদের 25শে মার্চ কাল রাত্রির এই আলোচনার সাথে কতটা সম্পর্কিত বলে মনে করেন? আমি কারণ ফরাদ হোসেনের কাছে যেতে চাই। খুবই সম্পর্কিত। কেন সম্পর্কিত? আমি সংক্ষেপে বলছি। আমাদের বাংলাদেশ জাতি রাষ্ট্রের জন্মের উৎসটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায়কারী যত ক্ষমতাশীল। যে কারণে 48-এর 30শে জানুয়ারি মহাত্মা গান্ধী, মাফ করবেন, মোহাম্মদ আলী জিন্নাহ যখন সদম্বে বলেছিল উর্দু এন্ড উর্দু শ্যাল বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, কার্জন হলে 4 তরুণ নো নো বলে প্রতিবাদ করেছিল। সেখান থেকে আমাদের 52, 62, 66, 69। তাহলে 25শে মার্চ কালো রাত্রে যেরকম আমরা পাকিস্তানি হানাদার বাহিনীদের ঘৃণার সঙ্গে স্মরণ করব, আর আজকে আমার মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যে পাহাড় সমান ক্ষমতার অপব্যবহার করে আজকে তাদের একটি আজ্ঞাবহ সরকার প্রতিষ্ঠা করে রেখেছে ভারতের বিরোধিতা করা মুক্তিযুদ্ধের প্রতি সবচেয়ে বড় শক্তি। মানে ভারতের জনগণ না, মিশাই ফেললে হবে না, ভারতের সরকারের এই আগ্রাসী মনোভাব এবং নিজে গণতন্ত্রের দাবিদার হয়ে একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে সমর্থন দেওয়ার জন্য এই ভারতের পণ্য বয়কটের আন্দোলন আর 25শে মার্চের কালো রাত্রে যে ক্র্যাকডাউন, 10টা 31 অপারেশন সার্চলাইট, লাইট অফ করে ট্রেসার দিয়ে আলো দিয়ে চিহ্নিত করে করে বাঙালি জনপদকে হত্যা, গণহত্যা, সেটি সঙ্গে একাকিকভাবে জড়িত। অপ্রিয় হলো সত্য। আপনাকে আমি আর 10 সেকেন্ডে শেষ করি। 10 সেকেন্ডে শেষ করি। দেখেন, সাম্প্রদায়িকতা, আপনার সংহতি জ্ঞাপন, কে কোথায় নির্যাতিত, এটা কিন্তু এক জায়গায় স্থির থাকে না। ধরেন আমাদের এখানে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে সংহতি জ্ঞাপন করা হচ্ছে অসাম্প্রদায়িক রাজনীতি। ঠিক আমরা বর্ডারটা পার হয়ে গেলেই আপনি ভারতের বর্তমান পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল, ভারতের বামপন্থীরা, তারা বলছে যে সারা বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু সম্প্রদায় হচ্ছে ভারতবর্ষের মুসলমান। আওয়ামী লীগ তো এই যে মুসলমান, বা আরো আমি বৃহৎ করে বলি, ভারতের সংখ্যালঘু মানুষের উপর নরেন্দ্র মোদী যে অত্যাচার চালাচ্ছে, এবং তার তো ট্র্যাক রেকর্ড আছে। গুজরাটের দাঙ্গা, এই যে আমাদের এখানে টিক্কা খান যেরকম 25শে মার্চে হি ওয়াজ ইনফেমাস ফর কিলিং অফ বেলুচিস্তান and popularly known as infamous কসাই অফ বালুচ। নরেন্দ্র মোদীকে টাইটেল তো ভারতের জনগণই দিয়েছিল কসাই অফ গুজরাট, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার ভিসা 14 সাল পর্যন্ত দেয়নি, যতদিন সে প্রধানমন্ত্রী না হয়েছে। কাজে এটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনার বিরোধী মত, আপনার অ্যাডভার্সারি চেঞ্জ হয়। মেইন হচ্ছে কারণটা হচ্ছে আজকে আমাদের স্বাধীন সত্তা বিকাশে ভারত সবচেয়ে বড় প্রতিবন্ধক, ভারতের হিন্দুত্ববাদী সরকার। যে কারণে 25শে মার্চ কালো রাত্রে যেরকম বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ, আজকে ভারতের এই আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে ভারতের সরকারের আমাদের প্রতিবাদ এক সূত্রে মেলবন্ধনে যুক্ত হয়ে